২৭ মার্চ বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০২১ সালের আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, আহত ও রাজবন্দী আন্দোলনকারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। ভারতে যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয় এবং এনআরসি-সিএ যে বিল পাশ করা হয়, ভারতে নাগরিকত্ব নিয়ে নতুন সংশোধনী আনা হয়, সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার একটা আইনি ব্যবস্থা সেই সময় করা হয়েছিল এবং সেটার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ কিন্তু ভারতেই তৈরি হয়েছিল। এবং সেই ২০২০ সালে আমরা দেখেছিলাম যে ভারতের শাহিনবাগ সহ ভারতের বিভিন্ন জায়গায়, দিল্লির বিভিন্ন জায়গায় ছাত্ররা, নারীরা আন্দোলন গড়ে দিয়েছিল মোদী সরকারের এই হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে। এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে সে সময় দিল্লিতে গণহত্যা সংঘটিত হয়। মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচার সহিংসতা চালানো হয় এবং সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বাংলাদেশে আগমনের সেই সময় একটা ঘটনা ছিল, আগমনের কথা ছিল, তখন থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ, বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সেটা বিরোধিতা করে আসছিল। তার ধারাবাহিকতায় ২০২১ সালে পরবর্তীতে যখন করোনা হয়, করোনার পর ২১ সালে যখন মোদীর সফরের বিষয়টি আসে, তখন বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সেটার বিরোধিতা জানায় এবং তার বিরুদ্ধে প্রতিবাদে নামে। এবং মোদী বিরোধী আন্দোলনের তাৎপর্য আমাদের গত ১৫ বছরের রাজনৈতিক বা আন্দোলনে অনেক বেশি, কারণ একত হচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো একই কাতারে নেমে আন্দোলন করেছিল। এবং আমরা দেখেছি যে সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায়। এবং সেই হত্যাকাণ্ডে আসলে কতজন মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা আমরা এখনও নিরূপণ করতে পারিনি। কোথাও ১৭ জন, কোথাও ১৪ জন, এরকম সংখ্যা আমরা বিভিন্ন পত্রিকা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মারফত জানতে পারি। তো আমাদের সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই ঘটনাটাকে জাতিকে স্মরণ করিয়ে দেওয়া এবং এই যে পরিবারগুলো, এই যে যারা শহীদ হয়েছিল তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। কারণ গত ১৫-১৬ বছর এই বিভিন্ন ঘটনায় যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটি তৈরি করেছে। তাদের সেই সংগ্রাম এবং নির্যাতিত হওয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি। খুব কষ্ট করে আমি আমার দুইটা সন্তানকে হাফেজ বানাইছি, খুব কষ্ট করে আমি হাফেজ বানাইছি। আমি ছোট্ট একটা দোকান চালাইয়া কোনো মতে আল্লাহ আল্লাহ করে আমি চলি। ৪টা বছর হয়েছে, কেউ কোনো খবর লয় না। আজকে আপনারা খবর লইতেছে, আজকে আমার বাবার মৃত্যু তারিখ, মৃত্যু তারিখ। আপনাদের কাছে আমি তো আছি, আমার সন্তানদেরকে নিয়ে আমি যে একটা মুশকিলে আছি। জানেন আমার বাচ্চারা নিয়ে আমি কত কষ্ট করতেছি। আমার স্বামীর বাড়িতে আমার জায়গা নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে থাকতেছি, বুঝিনি। কেউ আমার দেখার মতো কেউ নাই। হয়তো আল্লাহ তাআলা আমার স্বামীকে শহীদ করেছেন। আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আর আমার স্বামীর হত্যার বিচার চাইতেছি। পুরা নিউ মার্কেট একটা সন্ত্রাসী রেড জোন জারি করে একজন মসজিদের ইমামকে একজন দেশের নাগরিক হিসাবে প্রাপ্য সম্মানটুকু সেদিন আমাকে দেওয়া হয় নাই।
দীর্ঘ 6 মাস কারাবরণ করতে হয়েছে। কারাবরণের ইতিহাস, সেখানে খাবার দাবারের কষ্ট, এক পর্যায়ে নিজের জীবন এবং মরণের সন্নিকটে নিজের কষ্টে জীবন পার করতে হয়েছে। জেলখানার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মনে হয়েছে হয়তো এই আমার জীবন চলে গিয়েছে, এই হয়তো আমি শহীদ হয়ে গিয়েছি, এই হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে। এভাবে জীবনটা পার করতে হয়েছে। আমাকে 2টা মামলায় রিমান্ড দেওয়া হয়। 2টা মামলায় আমি আসলে স্পেসিফিক বলতে পারতেছি না সবকিছু মিলে, কারণ মামলাগুলো দেখেছে ছাত্র অধিকার পরিষদের তখনকার সময় আইনজীবীরা। তখন আমি খেয়াল করেছি, তখন আমাকে কালো জমটুপি পরিয়ে যখন আমাকে রিমান্ডে নেওয়া হয়, তখন আমাকে বলে যে তুই শিবির করছ, তুই শিবির, তোর ফেসবুকে তোর শিবিরের প্রমাণ পাওয়া যায়, তোদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এই কারণেই তোরা ভারতের বিরুদ্ধে কথা বলস। তখন এডিসি মিশু বিশ্বাসের নেতৃত্বে সে কালো জমটুপি পড়াইয়ে আমাদেরকে পিটাচ্ছে আর ভিডিও করে রাখতেছে, বলতেছে তোদের এইগুলা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠাতে হবে। আর যখন আমাদের মামলার আয়ু ছিল, সে আমাকে বলতেছে তোদের যে ফেসবুকের লিস্ট, তুই কতজনের সাথে কথা বলছস, পুরো 1 বছরে প্রত্যেকটা লিস্ট স্ক্রিনশট স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে যাবে, এবং তোরা প্রতিদিন ফেসবুকে কি কি লেখস, কি কি ব্যবহার করস, সব কিছুই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই কিন্তু তোদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং কি তোরা ফেসবুকে কি কি পোস্ট দেস, প্রত্যেকটা আপডেট আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হয়।